হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা সম্ভারের পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্ন আসতে দেখা গেছে। ধ্বনি পরিবর্তন কেন গুরুত্বপূর্ণ? ধ্বনি পরিবর্তন এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কি যে দ্রুত কথা বলার জন্য, আঞ্চলিকতার কারণ এবং বাংলা ভাষার বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন বর্ণের বিভিন্ন উচ্চারণের কারণে তো হয়। তো ধ্বনি পরিবর্তন থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সরকারি চাকরি পরীক্ষাগুলোতে এবং বিসিএস পরীক্ষাগুলোতে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে বারবার। তো আমরা আজকে ধ্বনি পরিবর্তন কিভাবে সহজে এবং শর্ট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি সেটাই আমরা দেখব এখনই। তার আগে সবার কাছে একটু অনুরোধ থাকলো, যারা বাংলা সম্ভারে প্রথমবার এসেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে বাংলা সম্ভারের প্রত্যেকটা ক্লাস সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা দেরি না করে শুরু করছি ধ্বনি পরিবর্তন। অ্যাকচুয়ালি ধ্বনি পরিবর্তনের প্রধান কারণ কি সেটা আমাদের একটু জানতে হবে। ধ্বনি পরিবর্তন হয় প্রধানত তিনটি কারণে ধ্বনি পরিবর্তন দেখা দেয়। তিনটি কারণগুলো যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে, আগে আমরা ধ্বনি পরিবর্তনের কনসেপ্টটা আমরা একটু বুঝে নিই। ধ্বনি পরিবর্তনের কনসেপ্টটা কি, ধ্বনি পরিবর্তনটা আসলে কি। যেমন আমরা এখানে একটা শব্দ লিখলাম ছেলে, একটা শব্দ লিখলাম কি ছেলে। এখন এই ছেলে শব্দটা আমাদের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের শব্দে ডাকে। কোথাও কোথাও বলে হচ্ছে কি যে স্যামরা, কোথাও বলে সাওয়াল, কোথাও কি বলে, কোথাও বলে সাওয়াল, সাওয়াল, কোথাও বলে সোল, কোথায় বলে কি সোল বলে, কোথায় আবার বলে বেটা, কোথায় বলে কি বেটা, আবার কোথাও কোথাও বলে হচ্ছে স্যারা, কোথায় কোথায় কি বলে স্যারা বলে। ঠিক আছে, যেমন এই যে সামরা, এটা হচ্ছে এই সাওয়াল শব্দটা রংপুর দিনাজপুরের মানুষ বলে, স্যামরা পুরান ঢাকার মানুষরা বলে, এই স্যারা ফরিদপুরের মানুষরা ছেলেদের স্যারা বলে, তারপর বেটা বলে হচ্ছে কি যে রাজশাহীর মানুষরা হচ্ছে কি যে বলে বেটা, তারপর সোল হচ্ছে বগুড়ার সোল বলে। এছাড়াও যদি আমরা আরো দেখি তাহলে আমরা দেখতে পাই হচ্ছে কি যে যদি আমরা ময়মনসিংহ অঞ্চলে যাই, ময়মনসিংহ অঞ্চলে আবার কি বলে পুত বলে। তো এখন এখানে মূল কনসেপ্টটা আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, সেই কনসেপ্টটা একটু দেখেন। এখানে কনসেপ্টটা কি, এই আমরা যে শব্দ লিখলাম, আমরা যে শব্দগুলো দেখেছি, এখানে শব্দগুলোর মধ্যে মূল শব্দটা কি ছিল, আমাদের মূল শব্দটা ছিল হচ্ছে ছেলে। এখন এখানে এই যে সামরা সাওয়াল, সামরা সাওয়াল, সোল বেটা, তারপরে পুত সেরা, এই সকল শব্দগুলো যখন আমরা বলি বা আমাদের অঞ্চল ভেদে এই সকল শব্দগুলো ব্যবহার হয়, কিন্তু এখানে কি সকল শব্দের অর্থই কি ছেলে না? অবশ্য এগুলো সবগুলো দ্বারাই কি ছেলে শব্দটাকেই তো বোঝাই। তো তাহলে আমাদের ধ্বনি পরিবর্তনের মূল কনসেপ্টটাই ভাই, ধ্বনি পরিবর্তন অর্থের পরিবর্তন ঘটায় না। অর্থের পরিবর্তন ঘটায় না। অর্থের পরিবর্তন কি করে না? ঘটায় না। ধ্বনি পরিবর্তনটা ঘটায় কিসে? ধ্বনি পরিবর্তনটা অ্যাকচুয়ালি উচ্চারণের পরিবর্তন। ধ্বনি পরিবর্তনটা কি? উচ্চারণের পরিবর্তন, উচ্চারণের পরিবর্তন। তাহলে ধ্বনি পরিবর্তনটা কি? শব্দের পরিবর্তন না, শব্দের অর্থেরও পরিবর্তন না। ধ্বনি পরিবর্তনটা হচ্ছে উচ্চারণের পরিবর্তন। যেমন আমরা ধ্বনি পরিবর্তন শব্দের উচ্চারণের পরিবর্তন, ধ্বনি পরিবর্তন কি শিখছি আমরা? শব্দের উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়, অর্থের পরিবর্তন নয়। এখন ধ্বনি পরিবর্তন হয়ে থাকে তিনটি কারণে। ধ্বনি পরিবর্তন হয় কয়টি কারণে? তিনটি কারণে। একটা হচ্ছে উচ্চারণগত কারণ, উচ্চারণগত কারণে হয়। এখন এই উচ্চারণগত কারণটা কি, কিসের জন্য হয়? উচ্চারণগত কারণটা হচ্ছে আঞ্চলিকতার কারণ, আঞ্চলিকতার কারণ। এই উচ্চারণটা পরিবর্তনটা হওয়ার কারণ কি? আঞ্চলিকতার কারণে উচ্চারণের পরিবর্তন হয়। আর এটাই হচ্ছে ধ্বনি পরিবর্তনের মানে প্রথম যে কারণ, উচ্চারণগত কারণ দেখছি, এই উচ্চারণগত কারণ। তারপরে ধ্বনি পরিবর্তন হয় অনেক সময় হয় দ্রুত উচ্চারণের ক্ষেত্রে,
দ্রুত উচ্চারণের ক্ষেত্রে, দ্রুত উচ্চারণের ক্ষেত্রে ধ্বনির পরিবর্তন দেখা দেয়। দ্রুত উচ্চারণের ক্ষেত্রে যেমন অঞ্চলগত দিক থেকে যে আমরা দেখলাম ছেলেকে স্যারা আমরা, পুত, কখনো বেটা, এইগুলো বলছে না, তো এগুলো কি আমাদের আঞ্চলিকতার কারণে। এক এক অঞ্চলে এক এক ধ্বনির এক এক উচ্চারণ, কিন্তু কি হয় অর্থ কিন্তু একই থাকে, শব্দও কি থাকে একই থাকে। আর দ্রুত উচ্চারণের ক্ষেত্রে, যেমন দ্রুত উচ্চারণের ক্ষেত্রে দেখবেন ধ্বনির পরিবর্তন হয়। যেমন রংপুর, দিনাজপুরের ওই অঞ্চলের বাস স্ট্যান্ডগুলোতে আপনি গেলে দেখতে পাবেন যে ওরা রংপুর রংপুর বলতে বলতে হয়ে যায় অঙ্কুর, হয়ে যায় কি অঙ্কুর। তারপরে রাজশাহী বলতে গিয়ে রাজশাহী হয়ে যায়। তেমনি ভাবে আপনি দেখতে পাবেন ফার্মগেট, এই ফার্মগেট বলতে বলতে কি হয়ে যায় ফাঙ্গেট হয়ে যায়। তো এইগুলো হচ্ছে কি দ্রুত উচ্চারণের ক্ষেত্রেও ধ্বনির পরিবর্তন ঘটে থাকে। তাহলে ধ্বনির পরিবর্তন আমাদের উচ্চারণের আঞ্চলিকতার কারণেও ঘটে, এবং ধ্বনির পরিবর্তন কিসের কারণে ঘটে, ধ্বনির পরিবর্তন ঘটে হচ্ছে কি যে দ্রুত উচ্চারণের ক্ষেত্রে। 3 নম্বর ক্ষেত্রে যে ধ্বনির পরিবর্তনটা দেখা দেয় সেটা হচ্ছে কি যে কোনো কিছু জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে, জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে, জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে, জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে, জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রেও কি ঘটে, ধ্বনির পরিবর্তন ঘটে। যেমন এই যে আমরা কি করি, আজ, আজকে আমার সাথে তুমি দেখা করবে, এই আজ থেকে আমরা কি করলি অনেক সময় বলি না আইজি দেখা করবে, আইজ। তো এখানে কি ধ্বনির পরিবর্তন ঘটলো না জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে, যে তুমি আমাকে টাকা দিবে, তুমি আমাকে টাকা আজই দিবে, এই যে আজ দিবে আজ দিবে। তো আমাদের এই ধ্বনির পরিবর্তন ঘটে প্রধানত 3টি কারণে। উচ্চারণের কারণ, সেটা কি আঞ্চলিকতার কারণ। পরবর্তী দ্রুত উচ্চারণের ক্ষেত্রে, জোর দিয়ে বোঝানোর, জোর দিয়ে উচ্চারণ করার ক্ষেত্রেও ধ্বনির পরিবর্তন ঘটে। তো আমাদের বাংলা বর্ণমালায় ধ্বনি কয়টি? নিঃসন্দেহে 2টি ধ্বনি, একটি স্বরধ্বনি আর একটি হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। তো এই ব্যঞ্জন ধ্বনি, তো এখন তাহলে আমাদের ধ্বনি পরিবর্তন হয় কয় প্রকার হতে পারে? তাহলে ধ্বনি পরিবর্তন নিঃসন্দেহে ধ্বনি পরিবর্তনও এই 2 প্রকার, স্বরধ্বনির পরিবর্তন হয় এবং ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়। তাহলে আমরা শিখছি ধ্বনি পরিবর্তনটা কি। ধ্বনি পরিবর্তনটা হচ্ছে উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন না বা শব্দের পরিবর্তন নয়। আর ধ্বনি পরিবর্তনের কারণ উচ্চারণের কারণে দ্রুত উচ্চারণের ক্ষেত্রে হয় এবং জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে ধ্বনির পরিবর্তন হয়। আর যেহেতু বাংলা বর্ণমালায় ধ্বনি স্বর এবং ব্যঞ্জন ধ্বনি, তাই ধ্বনি পরিবর্তন কয় প্রকার, স্বর ধ্বনি পরিবর্তন এবং ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তো আমরা এখন দেখব ধ্বনি পরিবর্তনগুলোর দিক থেকে আমরা স্বরধ্বনির পরিবর্তনটা একটু দেখব। স্বরধ্বনির পরিবর্তন দেখতে গিয়ে আমরা প্রথমেই যে বিষয়টা এখানে দেখি সেটা একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে কি যে স্বরাগম এবং স্বরালোপ, স্বরাগম এবং কি স্বরালোপ। তো স্বরাগম কি আর স্বরালোপটা কি? তো এখানে স্বরাগম মানে স্বর, স্বরাগম মানে কি স্বর। তো কোনো শব্দে যখন শব্দে স্বর ছিল না এমন জায়গায় স্বরের যদি আগমন ঘটে তখন সেটাকে স্বরাগম বলে। আর কোনো জায়গায় শব্দের স্বর ছিল না এবং শব্দের স্বর ছিল, এখান থেকে যদি স্বরের লোপ ঘটে তখন সেটাকে কি বলা হয়, স্বরলোপ বলা হয়। যেমন আমরা যদি স্বরাগম এবং স্বরলোপের যদি কিছু উদাহরণ দেখি তাহলে কনসেপ্টটা, বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন আমরা এখানে লিখলাম হচ্ছে কি যে আজ, এই আজ শব্দ থেকে আমাদের একটা শব্দ হলো আইজ, কি হলো আইজ। তো তাহলে এখানে আমাদের এখানে বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় এখানে মাঝে কি কোনো আমাদের রস্বই ছিল? অবভিয়াসলি ছিল না। তো এখানে আমাদের মাঝে যে রস্বইকের স্থান ছিল না, এই না থাকার কারণে ছিল না, কিন্তু পরবর্তীতে রস্বইয়ের আগমন ঘটেছে। রস্বইয়ের কি ঘটেছে? আগমন ঘটেছে। এর কারণেই এটাকে বলা হচ্ছে কি স্বরাগম। তারপরে যদি আমরা এইভাবে আমরা আরো উদাহরণ দেখি, যেমন দেখি যদি আশ, কি দেখলাম আশ, এই আশ শব্দ থেকে আমাদের পরবর্তীতে যে শব্দটা দেখি আশা। তো এই যে শব্দের যে প্রথমে যে শব্দের কি হলো, শব্দে এখানে আ ছিল, আমাদের ছিল না প্রথম শব্দের শেষে, কিন্তু পরের শব্দের শেষে আ এসেছে, তাই এখানে স্বরের কি ঘটেছে, আগমন ঘটেছে। তো স্বরের আগমন ঘটলে সেটাকে বলা হয় কি স্বরাগম, আর স্বরের আগমন ঘটলে সেটাকে বলা হয় স্বরগম। যদি আমরা স্বরলোপের যদি উদাহরণ দেখি, স্বরলোপের যদি উদাহরণ দেখি, যেমন হচ্ছে কি যে স্টিল, একটা শব্দ লিখলাম কি স্টিল,
এই স্টিল শব্দ থেকে আমরা যদি এখানে লিখি দন্ত শয়ে টয়ে রশ্মি এবং ল, এখানে দেখেন শব্দের শুরুতে, এখানে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি বিষয়টা, শব্দের শুরুতে কি স্বর ছিল, শব্দের শুরুতে স্বর ছিল, কিন্তু আমাদের এখানে শব্দের শুরুতে স্বর নেই, তাই এখানে শব্দের শুরু থেকে স্বরের লোপ ঘটেছে, তাই এটাকে বলা হচ্ছে কি স্বরলোপ। এটাকে কি বলা হচ্ছে? স্বরলোপ বলা হচ্ছে। যেমন দেখেন আমরা যদি আরো একটি উদাহরণ দেখি, রাইত, আরেকটি কি উদাহরণ দেখলাম? রাইত। এই রাইত থেকে শব্দটা হয়ে গেছে কি রাত, তাহলে এখানে কি স্বর ছিল? ওখানে স্বর নেই, তার কারণে কি বলা হচ্ছে? স্বরলোপ। তাহলে কোনো শব্দের মধ্যে যদি স্বর না থেকে স্বরের আগমন ঘটে ধ্বনি পরিবর্তন হয়, তখন সেটাকে স্বরাগম বলে। আর কোনো শব্দের মধ্যে যদি স্বর থেকে স্বরের লোপ হয়ে ধ্বনি পরিবর্তন ঘটে, তখন সেটাকে কি বলে? স্বরলোপ। এখন এই স্বরাগম এবং স্বরলোপ কয়েক প্রকার, তার মধ্যে আদি স্বরাগম এবং আদি স্বরলোপ, আদি স্বরাগম এবং আদি স্বরলোপ। যেমন শব্দের আদিতে যদি স্বরের আগমন ঘটে, শব্দের প্রথমে যদি স্বরবর্ণের আগমন ঘটে, তখন সেটাকে বলা হচ্ছে স্বরাগম। আর শব্দের প্রথমে যদি স্বরবর্ণ লোপ ঘটে, তখন সেটাকে বলা হচ্ছে স্বরলোপ, আদি স্বরলোপ। যেমন আমরা এই যে এর আগের উদাহরণটাই যদি আমরা এখানে দেখি, যে স্টেশন, স্টেশন থেকে যদি হয় স্টেশন, স্টেশন থেকে যদি কি হয়? স্টেশন হয়, তাহলে এখানে দেখেন শব্দের প্রথমে কি ছিল? স্বর ছিল, তাহলে এখানে স্বর আর শব্দের প্রথমে স্বর লোপ পেয়েছে, তাই এটা কি আদি স্বরলোপ। তাই কি এটা কি আদি স্বরলোপ। যেমনি ভাবে যদি আমরা এখানে লিখি হচ্ছে স্টিল, যেটা আমরা আগে ইয়েতেও দেখলাম, এই স্টিল থেকে যদি আমরা এখানে শুধু দন্তাশয় টয়ে রশ্মি এবং ল, এই যে এখানেও ছিল রস্বই, এটা থেকে কি হয়ে গেছে? লোপ হয়ে গেছে। তারপরে আমরা আরো যদি উদাহরণ লিখি, তাহলে আমরা দেখতে পাই স্কুল, দন্তশয় কয়ে রস্যু, রস্বই দন্তশয় কয়ে রস্যু ল। স্কুল থেকে আসছে কি? দন্তশয় কয়ে রস্যু ল। স্কুল থেকে কি হয়েছে? স্কুল। তার মানে শব্দের প্রথমে যদি স্বরের লোপ ঘটে, তখন সেটাকে কি বলা হয়? আদি স্বরলোপ। আর শব্দের প্রথমে যদি স্বরের আগমন ঘটে, তখন সেটাকে কি বলা হয়? আদি স্বরাগম, আদি স্বরাগম। তো আমরা যদি আদি স্বরাগমের যদি কিছু উদাহরণ দেখি, যে ওইগুলো যদি আমরা উল্টা করে লিখে দিই, তাহলেই সেটা কি হয়ে যাবে? আদি স্বরাগম হয়ে যাবে। যদি আমরা লিখি এখানে স্কুল থেকে যদি লিখি স্কুল, স্কুল, ঠিক আছে। স্টেশন থেকে যদি লিখি আমরা স্টেশন, স্টেশন থেকে যদি কি লিখি? স্টেশন। তাহলে আমরা বুঝতে পারছি স্বরের যদি আদিতে স্বরের আগমন ঘটে, তাহলে আদি স্বরাগম, আর শব্দের আদিতে যদি স্বরের লোপ ঘটে, তাহলে কি আদি স্বরলোপ। তারপরে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে অন্ত স্বরাগম এবং অন্ত স্বরলোপ। শব্দের মাঝে যদি স্বরের আগমন ঘটে, সেটাকে বলা হয় অন্ত স্বরা। শব্দের শেষে যদি স্বরের আগমন ঘটে, সেটাকে বলা হয় অন্ত স্বরাগম। আর শব্দের শেষে যদি স্বরের লোপ ঘটে, সেটাকে বলা হয় কি? অন্ত স্বরলোপ, অন্ত স্বরলোপ। আমরা যদি উদাহরণ দেখি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো। যেমন এই যে আমরা এখানে যদি এভাবে দেখি, যেমন দেখেন এখানে শব্দের আমরা লিখলাম কি? আশ। এই আশ শব্দ থেকে আমরা লিখলাম হচ্ছে কি? আশা। তার মানে এখানে শব্দের শেষে কোনো স্বর ছিল না, কিন্তু এখানে একটা স্বর এসে গেছে, তাই এটাকে বলা হচ্ছে কি? অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম। তেমনি ভাবে আমরা লিখতে পারি এভাবে দিশ। এই দিশ থেকে যদি আমরা এখানে লিখি হচ্ছে কি? যে দিশা, তাহলে এখানে কি শব্দের শেষে স্বরের আগমন ঘটেছে। শব্দের শেষে কি ঘটেছে? স্বরের আগমন ঘটেছে। তো শব্দের শেষে যদি স্বরের আগমন ঘটে, তখন সেটাকে বলা হয় কি? অন্তঃস্বরাগম। আর শব্দের শেষে যদি স্বরের মানে শব্দের স্বরের লোপ ঘটে, তাহলে সেটা কি হবে? অন্তঃস্বরলোপ। যেমন দেখি এই যে আমরা একটা যদি শব্দ দেখি আজি, এই আজি শব্দ থেকে যদি হয় আজ, আজি শব্দ থেকে যদি হয় কি? আজ, তাহলে এখানে শব্দের শেষে ই ছিল, এই ই এর পরিবর্তন ঘটে কি হয়ে গেছে? লোপ ঘটে গেছে, তার কারণে বলা হচ্ছে কি? তেমনি ভাবে যদি আমরা দেখি রাতি, এই রাতি শব্দ থেকে যদি হয় কি? রাত, তাহলে এখানে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করছি সেটা একটু দেখেন। শব্দের শেষে কি ই ছিল, এখানে কি এই ই এর লোপ ঘটেছে।
শব্দের শেষের স্বরের লোপ ঘটলে অন্তঃস্বরলোপ, শব্দের প্রথমে যদি স্বরের এই শব্দের শেষে যদি স্বরের আগমন ঘটে তখন সেটা কি অন্তঃস্বরাগম। আমাদের এই স্বরাগম রয়েছে আরো এক প্রকার, সেটা হচ্ছে এখানে আমাদের ভুল আছে, এটা আমাদের হবে হচ্ছে মধ্য স্বরাগম বা মধ্য স্বরলোপ, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম এবং হবে কি মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ রয়েছে। এখন এই মধ্য স্বরাগমটা কি আর মধ্য স্বরলোপটা কি? যদি শব্দের মাঝখানে স্বরের আগমন ঘটে তখন সেটাকে বলা হয় মধ্য স্বরাগম, আর শব্দের মাঝখানে যদি স্বরের লোপ ঘটে তখন সেটাকে বলা হয় কি মধ্য স্বরলোপ। আমরা যদি উদাহরণ দেখি, যেমন আমরা দেখি আজ এই শব্দটা থেকে আসছে আইজ, আইজ আসছে, তাহলে এখানে দেখেন শব্দের মাঝে কি আমাদের রস্বই ছিল? ছিল না। তো এখানে মাঝে রস্বই স্বরের আগমন ঘটার কারণে বলা হচ্ছে এটা মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। তারপরে আমরা যদি দেখি রাত, এই রাত শব্দ থেকে যদি আমরা লিখি রাইত, কি দেখি রায়, তাহলে কি এখানে মাঝখানে কি হয়েছে? রস্বই স্বরের আগমন ঘটেছে, তাই এটাকে বলা হচ্ছে মধ্য স্বরাগম, মধ্য গম। এখন দেখেন মধ্যে যদি শব্দের মধ্যে যদি স্বরের লোপ ঘটে, শব্দের মধ্যে যদি কি ঘটে? স্বরের লোপ ঘটে, তখন সেটাকে বলা হয় মধ্য স্বরলোপ। কি বলা হয়? মধ্য স্বরলোপ। যেমন দেখেন ফয়সি লয়সি ম, ফিল্ম, এই ফিল্ম শব্দটা থেকে যদি আমরা এখানে যদি আমরা এই শব্দটা যদি আমরা দেখি, যদি এভাবে লিখি তাহলে দেখেন ফয়সি লয়েম ফিল্ম। এখন দেখেন শব্দের মাঝে ভালো করে বিষয়টা একটু লক্ষ্য করেন, শব্দের মাঝে কি রস্বই রয়েছে? আর শব্দের মাঝে রস্বই রয়েছে, কিন্তু আমাদের এখানে কি শব্দের মাঝে রস্বই রয়েছে? নাই। তো এখানে শব্দের মাঝে মধ্যে স্বর ছিল এবং মধ্যে এই স্বর কি পেয়েছে? লোপ পেয়েছে, তার কারণে বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে? মধ্য স্বরলোপ। তাহলে আমরা স্বরাগম এবং স্বরলোপের কনসেপ্টটা বুঝতে পেরেছি যে স্বরের যদি আগমন ঘটে স্বরাগম, স্বরের যদি লোপ ঘটে স্বরলোপ। মধ্য স্বরাগম 3 প্রকার, মধ্য স্বরলোপও 3 প্রকার। শব্দের শুরুতে যদি স্বরের আগমন ঘটে সেটা আদি স্বরাগম, শব্দের শুরুতে যদি স্বরের লোপ ঘটে আদি স্বরলোপ, আর শব্দের মাঝে যদি স্বরের আগমন ঘটে মধ্য স্বরাগম, শব্দের মাঝে যদি স্বরের লোপ ঘটে মধ্য স্বরলোপ, শব্দের শেষে যদি স্বরের আগমন ঘটে অন্তঃস্বরাগম, আর শব্দের শেষে যদি স্বরের লোপ ঘটে তাহলে সেটা হয় অন্তঃস্বরলোপ। পরবর্তীতে আমাদের স্বরধ্বনি পরিবর্তনের যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে কি বিপ্রকর্ষক বা স্বরভক্তি। বিপ্রকর্ষক বা স্বরভক্তিটা কি? যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ, যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ, ওই যুক্ত ব্যঞ্জনগুলো যখন ভাঙা হয় এবং মাঝখানে যে স্বরের আগমন ঘটে তখন সেগুলোকে বলা হয় বিপ্রকর্ষক। তখন সেগুলোকে কি বলা হয়? কি বিপ্রকর্ষক। আমরা দুইটা উদাহরণ দেখলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাব। যেমন দেখেন ধর্ম শব্দটা, এই ধর্ম শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? ধর আর ম, ধর্ম। এখন এই যে ধর্ম শব্দটাকে ভাঙার পরে যে আমরা ধরম পেলাম, এখানে বিষয়টাকে ক্লিয়ার করেন। দেখেন এই যে এখানে মাঝখানে যে আমাদের র আসছে, এই র কি শুধু একা আসছে? র এর সাথে একটা অ আসছে না? র এর সাথে তো একটা অ এসেছে। এই অটা কি স্বরের আগমন না? অ তো একটি স্বরধ্বনি। তো এইভাবে যখন যুক্ত ব্যঞ্জনের মাঝে যখন যুক্ত ব্যঞ্জনকে যখন ভেঙে লেখা হয় বা ভেঙে বলা হয় তখন হচ্ছে কি যদি মাঝে স্বরের আগমন ঘটে তখন সেটাকে বিপ্রকর্ষক বা স্বরভক্তি বলে। যেমন দেখেন আরো যদি একটি শব্দ দেখি রত্ন, আরো একটি যদি শব্দ দেখি কি রত্ন, তাহলে আমাদের শব্দটা কি হচ্ছে? র ত আ দন্তান্ন। তাহলে এখানেও দেখেন ত এর সাথে কি একটা অ এর আগমন ঘটেছে না? তেমনি ভাবে আমরা লিখতে পারি যত্ন, যত্ন লিখতে পারি। তাহলে এখানে যত্ন যদি লিখি তাহলে আমাদের কি হচ্ছে? যত্নকে যদি ভাঙি য ত আর ন, তাহলে এখানে কি ত এর সাথে একটি অ আছে না? তো এই যে মাঝখানে যে অন্ত অ এর যে একটা আগমন ঘটছে, এই যে আগমন ঘটাটাকেই বলা হচ্ছে কি আমাদের বিপ্রকর্ষক বা যুক্ত বা স্বরভক্তি, বিপ্রকর্ষক বা স্বরভক্তি। পরবর্তীতে আমাদের স্বরধ্বনির যে কনসেপ্টটা পাই সেটা হচ্ছে অপিনিহিতি। এই অপিনিহিতিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায়। অপিনিহিতি হয় 2 ভাবে। অপিনিহিতি ঘটে কয় ভাবে? 2 ভাবে অপিনিহিতি ঘটে, 2 ভাবে ঘটে। তার মধ্যে প্রথম যে রুলসটা সেটা আমরা দেখি। এই যে এখানে একটু বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন এবং মনে রাখবেন, সেই বিষয়টা কি রস্বই এবং হচ্ছে রস্যু, রস্বই এবং কি রস্যু। অপিনিহিতিতে ঘটে কি এই রস্বই এবং রস্যু যখন
তার এক ঘর আগে এসে উচ্চারণ হয়, তার কি হয়, এক ঘর আগে এসে উচ্চারণ হয় বা এক বর্ণ আগে এসে উচ্চারণ হয়, তখন সেটাকে বলা হয় অপিনিহিতির প্রথম বিষয়টা। মানে রস্বই এবং রস্যু যেখানে আছে তার আগে থেকে যখন উচ্চারণ হয় তখন সেটাকে বলা হয় অপিনিহিতি। যেমন আমরা যদি এখানে দেখি একটা শব্দ লিখলাম আমরা সাধু, একটা শব্দ লিখলাম কি সাধু। এখন এই সাধু থেকে ফরিদপুরের মানুষরা কিন্তু এটাকে বলে সাউদ বলে, কি বলে, সাহুদ বলে। এখন দেখেন তো এখানে কনসেপ্টটা বোঝার বিষয়টা সেটা হচ্ছে এখানে কি রস্যু কি ধয়ের পরে ছিল না, কিন্তু ধয়ের আগে এসে উচ্চারণ হয়েছে না রস্যু, রস্যু কি ধয়ের আগে এসে উচ্চারণ হয়েছে না, তো এই আগে এসে উচ্চারণ হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে কি অপিনিহিতি। আগে এসে উচ্চারণ হওয়ার কারণে কি বলা হচ্ছে, এটাকে অপিনিহিতি বলা হচ্ছে। তেমনি ভাবে আমরা যদি আরো উদাহরণ দেখি তাহলে এখানে লক্ষ্য করেন বিষয়টা, যেমন আজি একটা শব্দ, কি এই আজি, এই আজি শব্দটা থেকে হলো কি, আজি শব্দটা থেকে আমরা লিখলাম আজ, কি লিখলাম আজ। এখন এই রস্বই তো জয়ের পরে ছিল, বর্গীয় জয়ের পরে উচ্চারণ হচ্ছিল না, কিন্তু এটার উচ্চারণ কোথায় হয়ে গেছে, আগে হয়ে গেছে। তেমনি ভাবে আমরা লিখতে পারি রাতি, কি লিখতে পারি রাতি। এই রাতির উচ্চারণটা যদি আমরা এভাবে এভাবে হয় রাইট, কি এভাবে যদি হয় তাহলে এই রস্বইয়ের উচ্চারণটা পরে ছিল, এটা কি হয়েছে, রস্বই এবং রস্যু এক বর্ণ আগে যখন উচ্চারিত হবে তখন সেটাকে কি বলা হবে, অপিনিহিতি বলা হয়, তখন সেটাকে কি বলা হয়, অপিনিহিতি। অপিনিহিতির আমরা দুইটা রুলস দেখছি, দুইটা রুলসের মধ্যে প্রথম রুলসটা কি, প্রথম রুলসটা হচ্ছে যদি আমাদের রস্বই এবং রস্যু যদি এক বর্ণ আগে এসে উচ্চারিত হয় তখন সেটা কি হয়, অপিনিহিতি হয়। এবং পরবর্তীতে দেখেন পরবর্তী যে রুলসটা হচ্ছে এই যে রস্বই, পরবর্তী যে রুলস সেটা হচ্ছে কি, রস্বইকার যখন জফলার আগে উচ্চারণ হয়, কিসের উচ্চারণ হয়, জফলা বা যুক্ত ব্যঞ্জনের আগে উচ্চারণ হয়, জফলা বা যুক্ত ব্যঞ্জনের আগে যখন উচ্চারণ হয় রস্বইকার, এই রস্বইয়ের উচ্চারণ যখন জফলা বা যুক্ত ব্যঞ্জনের আগে হয় বা জফলা বা যুক্ত ব্যঞ্জনের পরে, জফলা বা যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দের মাঝে যখন রস্বইকারের আগমন ঘটে তখন সেটাকে কি বলা হয়, অপিনিহিতি বলা হয়। যেমন আমরা যদি উদাহরণ দেখি তাহলে এখানে যেমন দেখেন এই সত্য, এই সত্য শব্দটাতে যদি থেকে যদি হয় সত্যি, তাহলে এই জফলা যুক্ত ব্যঞ্জনের মাঝে কি হয়েছে, রস্বইয়ের উচ্চারণ হয়েছে, কি হয়েছে, রস্বইয়ের উচ্চারণ হয়েছে, তার কারণে এটাকে কি বলা হচ্ছে, অপিনিহিতি বলা হচ্ছে, অপিনিহিতি বলা হচ্ছে। তেমনি ভাবে দেখেন সহ্য, তেমনি কিভাবে আমরা উচ্চারণ দেখি সহ্য, এই শব্দটা যদি আমাদের উচ্চারণটা যদি এইরকম হয় যে সহ্য, সহ্য, তাহলে এটার উচ্চারণটা কি কি হচ্ছে, এমন হচ্ছে। তারপরে আমরা দেখতে পারি পুক্ত, পয়কার কয়েতয়ে, তাহলে এটার উচ্চারণ যদি এমন হয় বৈক, তাহলে এই যুক্ত ব্যঞ্জনের আগে যখন রস্বইকারের উচ্চারণ হয়, জফলা বা যুক্ত ব্যঞ্জনের যুক্ত শব্দের মাঝে যখন রস্বইকারের আগমন ঘটে তখন সেটাকে কি বলা হচ্ছে, অপিনিহিতি বলা হচ্ছে। স্বরধ্বনির পরবর্তী যে ধ্বনি পরিবর্তনটা রয়েছে সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি অসমীকরণ, সেটা কি রয়েছে, অসমীকরণ রয়েছে। আচ্ছা, অসমীকরণটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা আমাদের কাছে আরো সহজ এবং বোধগম্য হবে। তো এখানে আমরা যদি আরো দেখি যে আরেকটা যদি চিত্র আঁকি তাহলে আমাদের কাছে বিষয়টা আরো আরো পরিষ্কার হয়ে যাবে। তো আমরা এখানে দুইটা চিত্র তৈরি করেছি, যে চিত্রগুলোর ক্ষেত্রে আমরা যদি এখানে কয়েকটা ঘর করি তাহলে বিষয়টা বুঝতে পারবো। এখন আমরা এই ঘরের মধ্যে শব্দ লিখি, আমরা যদি ঘরের মধ্যে শব্দ লিখি এখানে লিখলাম আমরা কি গ, আর এখানে লিখলাম প, গপ। তারপরে যদি আমরা এখানে লিখলাম কি গপ, গ, এখানে লিখলাম হচ্ছে কি গ, এখানেও লিখলাম কি প, তাহলে আমাদের এখানে এই যে প্রথমের যে শব্দটা ছিল এই শব্দটা কি হলো গপ, গপ। তারপরে আমরা যদি এখানে যদি লিখি এখানে আমরা লিখলাম কি গ, প, এখানে লিখলাম আকার, আর এখানে লিখলাম আমরা গ, এখানে লিখলাম কি প। কিন্তু আমাদের যদি এখানকার শব্দটা দেখি তাহলে শব্দটা হচ্ছে কি গপা, গপ। এখন এই যে এখানে কি গ প, গ প এখানে, কিন্তু এখানে গ প, এখানে মাঝখানে কি রয়েছে, একটা আকার চলে এসেছে, মাঝখানে কি রয়েছে, একটি
আকার চলে এসেছে। এই আকার চলে আসার কারণে এটা সমান হয়নি, কি হয়ে গেছে, অসমান হয়ে গেছে। তো এই অসমীকরণ মানে কি, সমান থেকে অসমান করা। সমান থেকে যখন অসমান হবে তখন সেটাকে কি বলা হবে, অসমীকরণ হবে। যেমন এই গপাগপ থেকে যখন এই গপ থেকে গপ গপ থেকে গপাগপ, তেমনি ভাবে যদি আমরা এখানে লিখি টপ, টপ থেকে হচ্ছে কি যে টপা টপ, টপা টপ, টপ টপ থেকে যদি আমরা লিখি কি টপা টপ, ঠিক আছে। তারপরে আমরা যদি এখানে লিখি হচ্ছে কি যে ধর, ধর থেকে যদি লিখি ধরা ধর, ধরা ধর, টপ টপ থেকে টপা টপ, ধর ধর থেকে ধরা ধর, ধপ ধপ থেকে যদি লিখি ধপ, ধপ থেকে যদি লিখি আমরা ধপা ধপ, ধপা ধপ। তার মানে অসমীকরণের কনসেপ্টটা কি, সমান থেকে একটি ধ্বনির আগমন ঘটবে, একটি স্বরধ্বনির আগমন ঘটবে, ঘটে সেটা কি হবে, অসমান হবে। কি হবে, অসমান হবে। তার মানে সমান ধ্বনি থেকে যখন অসমান হয় তখন সেটাকে বলা হয় অসমীকরণ। আর এই অসমীকরণগুলো ঘটে দ্বিরুক্তি শব্দের ক্ষেত্রে। অসমীকরণগুলো ঘটে কি অধিকাংশ সময় দ্বিরুক্তি শব্দের ক্ষেত্রে। তো স্বরধ্বনির পরিবর্তনের মধ্যে আমরা পরবর্তীতে যেটা দেখবো সেটা হচ্ছে স্বর সংগতি। স্বর সংগতি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায়। একটি স্বরধ্বনির প্রভাবে যখন অন্য একটি স্বরধ্বনির পরিবর্তন ঘটবে তখন সেটাকে কি বলা হয়, স্বর সংগতি ধ্বনি পরিবর্তন। স্বর সংগতি ধ্বনি পরিবর্তন। তো একটি ধ্বনির পরিবর্তে অন্য একটি ধ্বনির পরিবর্তন কিভাবে ঘটে আমরা কিছু উদাহরণগুলো লিখলে আরো বেশি মানে বুঝতে পারবো। যেমন দেখেন একটি শব্দ ছিল, শব্দ লিখলাম তুলা, তুলা থেকে হয়ে গেছে কি তুলো, তুলা থেকে হয়ে গেছে কি তুলো। তারপরে মূলা, মূলা থেকে হয়ে গেছে কি মূলো, মূলা থেকে হয়ে গেছে কি মূলো। তারপরে আমরা দেখতে পারি চুলা, চুলা থেকে হয়ে গেছে কি চুলো, চুলা থেকে হয়ে গেছে কি চুলো, চুলো। তারপরে আমরা যদি দেখি এখানে দেখি তাহলে আমরা লিখতে পারি বিলিতি, বিলাতি, এই বিলাতি থেকে যদি হয়ে যায় বিলিতি, বিলিতি। জিলাপি থেকে যদি হয় যে জিলিপি, জিলাপি, এই জিলাপি থেকে যদি হয়ে যায় কি জিলিপি, জিলিপি, জিলাপি থেকে যদি হয়ে যায় কি জিলিপি। তারপরে আমরা যদি দেখি দেশ, এই দেশ থেকে যদি হয়ে যায় কি এই দেশ থেকে যদি হয়ে যায় দিশি, দেশ থেকে যদি হয়ে যায় কি দিশি, দিশি, দেশ থেকে যদি কি হয়ে যায় দিশি। এই নাকি থেকে যদি হয়ে যায় নিকি, নাকি থেকে যদি হয়ে যায় কি নিকি। তো এই যে আমাদের দেখেন একটি স্বরধ্বনির প্রভাবে অপর একটি স্বরধ্বনির পরিবর্তন হচ্ছে। এই রস্যুর প্রভাবে দেখেন আয়ের পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে, ও হয়ে যাচ্ছে। এখানে দীর্ঘর পরিবর্তে ও আয়ের পরিবর্তন হয়ে ও, রস্যুর পরিবর্তে আয়ের প্রভাবে আয়ের পরিবর্তন হয়ে ও। এখানে মাঝখানে দেখেন শব্দের মাঝের দুই পাশের রস্যইর পরিবর্তন হয়ে মাঝখানে রস্যই পরিবর্তন হয়ে গেছে। দুই পাশে রস্যইর পরিবর্তন প্রভাবে মাঝখানের আয়ের পরিবর্তন হয়ে কি হয়েছে রস্যই। এখানে দেখেন এই প্রথমের শব্দের প্রভাবে পরের শব্দের পরিবর্তন হয়ে গেছে। এই প্রথমের শেষের শব্দের পরিবর্তে এই দেশি, এই দেশি শব্দের শেষের রস্যইর প্রভাবে এর পরিবর্তন ঘটেছে। এখানেও দেখেন শেষের স্বরধ্বনির প্রভাবে প্রথমের আ স্বরধ্বনির পরিবর্তন ঘটেছে। তো তাহলে আমরা যেটা দেখছিলাম একটি স্বরধ্বনির প্রভাবে অপর একটি স্বরধ্বনির যখন পরিবর্তন ঘটে তখন সেটাকে কি বলে, তখন সেটাকে স্বর সংগতি বলে, তখন সেটাকে স্বর সংগতি বলে। এখন এই স্বর সংগতি চার প্রকার। স্বর সংগতি কত প্রকার, চার প্রকার। যদি শব্দের প্রথম স্বরধ্বনির প্রভাবে যদি পরে প্রথম স্বরধ্বনির প্রভাবে যদি শেষের স্বরধ্বনির পরিবর্তন ঘটে, প্রথম স্বরধ্বনির প্রভাবে যদি শেষের স্বরধ্বনির পরিবর্তন ঘটে তখন সেটাকে বলা হয় প্রগত। তখন সেটাকে বলা হয় কি প্রগত, প্রগত বলা হয় প্রগত। আর এই যে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে প্রথম স্বরধ্বনির প্রভাবে এখানে পরিবর্তন ঘটেছে শেষের স্বরধ্বনি তুলা, মূলা, চুলা। তো তাহলে এই যে তুলা, মূলা, চোলা
এই যে এখানে যে তিনটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা পরিবর্তন কি প্রগত স্বরসঙ্গতি। প্রগত কি স্বরসঙ্গতি। আর যদি শব্দের দুই পাশের স্বরধ্বনির প্রভাবে মাঝের স্বরধ্বনির যদি পরিবর্তন ঘটে তখন সেটাকে বলা হয় মধ্যগত। তখন সেটাকে কি বলা হয়? মধ্যগত। 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 আর শব্দের শেষের স্বরধ্বনির প্রভাবে যখন প্রথম স্বরধ্বনির পরিবর্তন ঘটে, শেষের স্বরধ্বনির প্রভাবে যখন কি ঘটে? প্রথম স্বরধ্বনির পরিবর্তন ঘটে, তখন সেটাকে বলা হয় পরাগত। তখন সেটাকে বলা হয় কি? পরাগত স্বরধ্বনির পরিবর্তন। তাহলে আমাদের একটির প্রভাবে আরেকটা পরিবর্তন হবে। একটির প্রভাবে, যেমন এখানে রস্যুর প্রভাবে ও হয়ে গেছে, তেমনি ভাবে এখানে দুই পাশে রস্যইর প্রভাবে মাঝখানে কি হয়ে গেছে? রস্যই হয়ে গেছে। এখানে শেষের রস্যইর প্রভাবে এর পরিবর্তন হয়ে গেছে, রস্যইর প্রভাবে এর পরিবর্তন হয়ে গেছে। তাহলে প্রথম ধ্বনির পরিবর্তনে যদি শেষের ধ্বনি পরিবর্তন হয় তখন সেটা কি? প্রগত। দুই পাশের ধ্বনির প্রভাবে যখন মাঝের স্বরধ্বনির পরিবর্তন হয় তখন সেটাকে মধ্যগত। আর শেষের স্বরধ্বনির প্রভাবে যদি প্রথমের স্বরধ্বনির পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় কি? পরাগত। কিন্তু আমাদের যখন একটি স্বরধ্বনির প্রভাবে অন্য একটি স্বরধ্বনি, মানে দুইটাই যখন পরিবর্তন হয়ে যায়, দুইটি যখন পরিবর্তন হয়ে যায়, যদি আমরা এখানে এই কালার দিয়ে দেখি তাহলে যেমন দেখেন মোজা। মোজা, এই মোজা শব্দটা থেকে যখন যদি হয়ে যায় মুজো, যদি হয়ে যায় কি? মুজো। এখন দেখেন এই এখানে কি ঔকারের পরিবর্তন হয়ে হ্রস্ব আর আকারের পরিবর্তন হয়ে ঔকার। তো এই যে আমাদের যখন দুই পাশের যখন পরিবর্তন হয়ে যাবে তখন সেটার নাম হচ্ছে অনন্যা। তখন সেটার নাম কি? অনন্যা। অনন্যা। তখন সেটাকে বলা হচ্ছে কি? অনন্যা বা অনন্যা স্বরসঙ্গতি। তো স্বরসঙ্গতি চার প্রকার। সেটা কি? একটি ধ্বনির প্রভাবে অন্য একটি ধ্বনির পরিবর্তন হলে সেটাকে স্বরসঙ্গতি বলে। প্রথম ধ্বনির প্রভাবে যখন পরে শেষের ধ্বনির পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় প্রগতি। দুই পাশের স্বরধ্বনির প্রথম এবং শেষের স্বরধ্বনির প্রভাবে যখন মাঝখানেরটা পরিবর্তন হয় তখন সেটা মধ্যগত। আর শেষের স্বরধ্বনির প্রভাবে যখন প্রথম স্বরধ্বনির পরিবর্তন ঘটে তখন সেটাকে বলা হয় পরাগত। আর একটির প্রভাবে যখন আরেকটি বা সবগুলোর পরিবর্তন হয় তখন সেটাকে বলা হয় কি? অনন্যা। পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, এতক্ষণ আমরা দেখলাম স্বরধ্বনির পরিবর্তনগুলো কিভাবে পরিবর্তন হয়। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যেটা দেখতে পাচ্ছি সেটা কি? ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি মানে কি? একটি ব্যঞ্জনের পরিবর্তে অন্য একটি ব্যঞ্জন হবে। অন্য একটি ব্যঞ্জন হবে যখন, তখন সেটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। যেমন দেখেন শব্দের মধ্যে কোনো কোনো সময় ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়ে ওই স্থানে নতুন ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে। ওই স্থানে কি করে? নতুন ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে। যেমন দেখেন আমরা যদি কিছু উদাহরণ লিখি, যেমন কথা। এই কথা শব্দ থেকে হয়ে আসছে, মনে করেন উচ্চারণ হয়ে গেছে হথা। উচ্চারণ হয়ে গেছে কি? হথা। তাহলে এই যে এখানে কয়ের পরিবর্তে কি হয়ে গেছে? হ হয়ে গেছে। কয়ের পরিবর্তে কি হয়ে গেছে? হ হয়ে গেছে। তাই এখানে বলা হচ্ছে কি? ব্যঞ্জন বিকৃতি। এটাকে বলা হচ্ছে কি? ব্যঞ্জন বিকৃতি। যেমন আমরা খাই পানি, কিন্তু নোয়াখালীর মানুষ কি খায়? হানি। নোয়াখালীর মানুষ কি খায়? হানি। তো এখানে পয়ের পরিবর্তে কি হয়ে গেছে? হ হয়ে গেছে। এগুলোকে বলা হচ্ছে কি? ব্যঞ্জন বিকৃতি। এগুলোকে বলা হচ্ছে কি? ব্যঞ্জন বিকৃতি। যেমন আমাদের বাপ জান, এই যে এই বাপজান শব্দটা থেকে দেখেন, বাপজান এই শব্দটা থেকে হয়ে গেছে বাজান। হয়ে গেছে কি? বাজান। তার মানে এই যে এখানে আমাদের ব্যঞ্জন প ব্যঞ্জনটা কি হয়ে গেছে? লোপ হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। তার কারণে বলা হচ্ছে কি? এগুলো আমাদের ব্যঞ্জন বিকৃতি। পরবর্তীতে আমরা যে রুলসটা দেখবো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনে, সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দ্বিত্ব কখনো কখনো জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে শব্দের মাঝে বা শব্দের শেষে বা গুরুত্ব বাড়ানোর ক্ষেত্রে শব্দের মাঝে বা শব্দের শেষে ব্যঞ্জন, একই ব্যঞ্জনের দুইবার উচ্চারণ হয়। একই ব্যঞ্জনের কি হয়? যখন দুইবার উচ্চারণ করা হয় তখন সে ধ্বনি পরিবর্তনটাকে বলা হয় ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন দ্বিত্ব। যেমন আমরা যদি দেখি সকাল, আমরা অনেক সময় বলি না সকাল, এই সকালকে আমরা বলি কি? তুমি সকাল সকাল ঘুম থেকে উঠো, সকাল। এই যে এখানে কি হয়েছে? ক ব্যঞ্জনটা দুইবার উচ্চারিত হয়েছে। ক ব্যঞ্জনটা কয়বার উচ্চারিত হয়েছে? দুইবার। তার কারণে এটাকে বলা হচ্ছে কি? ব্যঞ্জন দ্বিত্ব। যেমন দেখেন ঢাকা,
ঢাকা। অনেকে বলে ঢাকা যাব, আমি কোথায় যাব? ঢাকা। এই যে এখানে দেখেন কয়ে কয়ে আকার। তো এই যে আমাদের ব্যঞ্জন যখন দুইবার উচ্চারণ হয় তখন সেটাকে বলা হয় কি? ব্যঞ্জন দ্বিত্ব। ব্যঞ্জন কি? দ্বিত্ব। যেমন আমরা উচ্চারণ করতে করে অনেক সময় হয় ফাঁকা, এই ফাঁকা থেকে উচ্চারণ করে কি? ফাক্কা। হয় আকার, কয়ে কয়ে আকার, ফাক্কা। তারপরে দেখেন এই যে পাকা, পয়সনন্দা আকার, কয় আকার, পাকা। এই পাকা শব্দের উচ্চারণ হয় অনেক সময় কি? পাক্কা। অনেক সময় কি হয়? পাক্কা, পাক্কা উচ্চারণ হয়। তো এইটাই আমরা বলছি যে ধ্বনি ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের মধ্যে ব্যঞ্জন বর্ণ যখন শব্দের মাঝে দুইবার, মাঝে শেষে দুইবার উচ্চারণ হয়, একই ব্যঞ্জন যখন দুইবার উচ্চারণ হয়, ধ্বনি পরিবর্তন হয়, তখন সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। পরবর্তী আমাদের যে ধ্বনি পরিবর্তনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যঞ্জন শ্রুতি। ব্যঞ্জন শ্রুতি, এই ব্যঞ্জন শ্রুতির দেখেন এই যে শ্রুতি, এই শ্রুতি শব্দটা দেখেন, এই শ্রুতি মানে হচ্ছে কি? বাদ দেওয়া। শ্রুতি মানে কি? বাদ দেওয়া, দেওয়া। ঠিক আছে। এই যে এই ব্যঞ্জন শ্রুতির যে ব্যঞ্জন শ্রুতি, একদিন ফরিদপুর ক্লাস নিতে গিয়ে ঘটেছে কি, এক স্টুডেন্ট শ্রুতি বানান লিখে ফেলছে দীর্ঘ দিয়ে। শ্রুতি বানান কি করছে? দীর্ঘ দিয়ে লিখে ফেলছে। তো দীর্ঘ দিয়ে লিখে আমাকে ব্যঞ্জন শ্রুতি দেখায় যে স্যার এটা দেখেন। তো আমি ব্যঞ্জন খাতাটা দেখে আমি বললাম ধন্যবাদ। তো পাশের আরেকটি মেয়ে বলছে স্যার ও তো বানান ভুল লিখছে, আপনি ধন্যবাদ দিলেন কেন? তখন আমি বললাম যে ও ভুল একটু কম করছে, আর একটু বেশি করলে আর পড়া যেত না, তাই সেটার জন্য ধন্যবাদ দিয়েছি। তো দেখেন শ্রুতি শব্দের অর্থটা কি? শ্রুতি শব্দের অর্থ বাদ দেওয়া। তার মানে আমাদের ব্যঞ্জন শ্রুতি শব্দের অর্থ কি? ব্যঞ্জন বর্ণ বাদ দেওয়া। ব্যঞ্জন বর্ণ কি দেওয়া? বাদ দেওয়া। এখানে দেখেন আমরা ব্যঞ্জন বর্ণ বাদ দেওয়ার যদি বলি তাহলে আমাদের কি হয়? একই ব্যঞ্জন, কোন শব্দে যদি একই ব্যঞ্জন থাকে এবং একই ব্যঞ্জন থেকে একটি ব্যঞ্জন বাদ দেওয়াকে বলা হয় ব্যঞ্জন শ্রুতি। ব্যঞ্জন শ্রুতি। যেমন দেখেন আমরা উদাহরণ যদি লিখি বড় দিদি, বড় কি? দিদি। এই বড় দিদি থেকে আমরা এখানে লিখতে পারি বড়, বড় দিদি থেকে আমরা কি লিখতে পারি? এখানে বর দি, বড়দি লিখতে পারি। তেমনি ভাবে হচ্ছে কি যে বড় দাদা থেকে লিখতে পারি আমরা বড়দা, কি লিখতে পারি? বর দা লিখতে পারি। এইগুলো হচ্ছে কি যে এখানে আমাদের দুইটা দ ছিল, দুইটা দ থেকে আমাদের কি করছি? একটি দ বাদ দিয়েছি। এখানেও বড়দা থেকে দুইটা দ ছিল, এই দুইটা দ থেকে আমরা কি করেছি? একটি দ বাদ দিয়েছি। এর কারণে বলা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন শ্রুতি বলা হচ্ছে। যেমন ছোট কাকা, ছোট কি? কাকা। ছোট কাকা থেকে আমরা লিখতে পারি ছোটকা, কি লিখতে পারি? ছোটকা, কি লিখতে পারি? ছোটকা লিখতে পারি। তো ব্যঞ্জন শ্রুতি হচ্ছে শ্রুতি শব্দের অর্থ বাদ দেওয়া। আমাদের একই ব্যঞ্জন যখন দুইটা থাকে সেখান থেকে বাদ দিলে যেটা হয় সেটা ব্যঞ্জন শ্রুতি। আর একই ব্যঞ্জন যখন দুইবার লেখা হয় তখন সেটাকে বলা হয় কি? ব্যঞ্জন দ্বিত্ব। কি বলা হয়? ব্যঞ্জন দ্বিত্ব। পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে অন্তহতি। অন্তহতি, এই অন্ত শব্দটার অর্থ দেখেন একটু। অন্ত শব্দের অর্থটা হচ্ছে কি যে মাঝ। অন্ত শব্দের অর্থটা কি? মাঝে। অন্ত শব্দের অর্থ হচ্ছে মাঝে। আর হতি শব্দের অর্থ হচ্ছে কি? হতি শব্দের অর্থ হচ্ছে হত্যা। হতি শব্দের অর্থ কি? হত্যা, হত্যা। তাহলে অন্তহতি শব্দের অর্থ দাঁড়াচ্ছে কি? অন্ত শব্দের অর্থ হচ্ছে মাঝখান থেকে ব্যঞ্জন ধ্বনিকে হত্যা করে ফেলা। হত্যা মানে কি? বাদ দিয়ে ফেলা। শব্দের মাঝখান থেকে কি করা? ব্যঞ্জন ধ্বনিকে বাদ দিয়ে ফেলা। ব্যঞ্জন ধ্বনিকে কি করে ফেলা? বাদ দিয়ে ফেলা। যদি আমরা উদাহরণ দেখি তাহলে বিষয়টা আরো সুন্দর করে বুঝতে পারবো। যেমন দেখেন ফাল্গুন, ফাল্গুন। এখানে ফাল্গুন শব্দটাকে থেকে যদি আমরা লিখি ফাগুন, ফাগুন। এখন দেখেন তো এই যে এখানে আমাদের ফাল্গুন শব্দের এই জায়গাটাতে আমাদের কি ছিল? ল প্লাস কি ছিল? গ ছিল না, এই তার সাথে রস্যু। এখন আমরা কি করছি? এই লটাকে কি করছি? হত্যা করে ফেলছি। লটাকে কি করছি? আমরা বাদ দিয়ে ফেলছি। তার কারণে এটাকে বলা হচ্ছে কি? অন্তহতি। কি বলা হচ্ছে? অন্তহতি। আমরা যদি আরো একটি যদি উদাহরণ দেখি সেটা হচ্ছে কি? অগ্রহায়ণ, অগ্রহায়ণ। এই অগ্রহায়ণ থেকে যদি আমরা লিখি অগ্রহায়ণ, কি লিখি? অগ্রহায়ণ। তো এখানে আমাদের কি করলাম? এই হকে আমরা কি বাদ দিয়ে দিলাম না? তাহলে হকে বাদ দেওয়াটাকে বলা হচ্ছে কি? আমাদের অন্তর্নিহিত। হকে বাদ দিলে আমাদের কি বলা হচ্ছে? অন্ত
হতি, অন্ত হতি। তেমনি ভাবে আমরা এই যে পাগল, এই যে এটা অনেকবার আসতে দেখা গেছে। এই উদাহরণটা কি বলা হচ্ছে কোন ধরনের ব্যঞ্জন পড়ে? পাগলকে বলা হচ্ছে কি? পাগলকে বলা হচ্ছে ফল। পাগলকে কি বলা হয়? ফল। এখন দেখেন এই প আর গ এই দুইটা ব্যঞ্জনকে বাদ দিয়ে কি লিখছি? ফ লিখছি। তার কারণে এটাকে বলা হচ্ছে কি? অন্তহতি। কি বলা হচ্ছে এখানে? অন্তহতি। পরবর্তীতে আমাদের যে ধ্বনি পরিবর্তনটি রয়েছে সেটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। কি দেখছি? ধ্বনি বিপর্যয়। শব্দের মাঝে দুইটা ব্যঞ্জন পরস্পর স্থান পরিবর্তন করলে সেটাকে কি বলে? ধ্বনি বিপর্যয় বলে। শব্দের মাঝে যদি দুইটা ব্যঞ্জন পরস্পরের মধ্যে কি করে? স্থানের পরিবর্তন ঘটে, তখন সেটাকে বলা হচ্ছে কি? ধ্বনি পরিবর্তন। যেমন মনে করেন এইটা একটা বর্ণ, এইটি এক ধরনের বর্ণ, আর এইটা এক ধরনের বর্ণ, কিন্তু পরিবর্তন হয়ে গিয়ে এইটা আগে চলে আসলো আর এইটা পরে চলে আসলো, তখন যে পরিবর্তনটা ঘটবে তখন সেটাকে কি বলা হচ্ছে? ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। যেমন দেখেন এই যে রিকশা, রিকশা। এখন দেখেন এই যে রিকশা শব্দটা থেকে যদি আমরা এরকম হয় রিস্কা, কি হয়? রিস্কা। তাহলে এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। যেমন দেখেন বাক্স, বাক্স। এই বাক্স থেকে যদি হয় কি যে বাস্ক, বাস্ক, তাহলে এই ধরনের ধ্বনি পরিবর্তনকে কি বলা হচ্ছে? ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। ধ্বনি বিপর্যয়ের ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতির কনসেপ্টটা কি? সাধু থেকে চলিত করা। সাধু থেকে কি করা? চলিত করা, বা চলিত থেকে কি করা? সাধু করাকে বলা হয় অভিশ্রুতি। যেমন আমাদের এই যে মানে এই সাধু, সাধু থেকে হচ্ছে চলিত, সাধু থেকে চলিতকে বলা হচ্ছে কি? অভিশ্রুতি। সাধু থেকে চলিতকে কি বলা হচ্ছে? অভিশ্রুতি। যেমন আমাদের সাধু থেকে চলিত করার ক্ষেত্রে অভিশ্রুতিতে আমাদের দুইটা কনসেপ্ট এখানে আমাদের মাথায় রাখতে হবে। দুইটা কনসেপ্টের মধ্যে একটি এখানে দেখেন, যদি ইয়া থেকে কি হয়? ইয়া থেকে যদি পরিবর্তন হয়ে এ হয়, ইয়া থেকে যদি পরিবর্তন হয়ে এ হয় তাহলে সেটা অভিশ্রুতি হয়। আবার উয়া থেকে যদি পরিবর্তন হয়ে কি হয়ে যায়? ওয়া থেকে যদি পরিবর্তন হয়ে এ ও হয়ে যায় তখনও সেটাকে বলা হয় কি? অভিশ্রুতি। কি বলা হয়? অভিশ্রুতি। যেমন এখানে দেখেন ধরিয়া, ধরিয়ার মধ্যে কি রয়েছে? ইয়া রয়েছে। এই ইয়া থেকে কি হয়ে গেছে? ধরে, ধরে। তাহলে ইয়া থেকে ধরিয়া থেকে যখন ধরে হবে তখন সেটা কি হবে? অভিশ্রুতি হবে। অভিশ্রুতি কি হবে? তারপরে দেখেন হাটুয়া, হাটুয়া। অনেকবার এই উদাহরণ থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। হাটুয়া, এই হাটুয়া থেকে যদি কি হয়? হাটুয়া থেকে যদি কি হয়? হাটুয়া, হাটুয়া থেকে যদি হয় হেঁটো, কি হয়? হেঁটো। ঠিক আছে, বা হাঁটো। তো এই যে এখানে কি হয়ে গেছে? ওয়া পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? ও হয়ে গেছে। ওয়া পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? মাসুয়া থেকে মাসুয়া, এই মাসুয়া থেকে পরিবর্তন হয়ে হয়ে গেছে কি? মেসো, মেসো হয়ে গেছে। তো এই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে কি? অভিশ্রুতি। এই ধরনের ধ্বনি পরিবর্তনগুলোকে কি বলা হচ্ছে? অভিশ্রুতি। সাধু এবং চলিতের পরিবর্তনগুলোকে বলা হচ্ছে, সাধু থেকে চলিতে পরিবর্তন হয়ে যাওয়া কি বলা হচ্ছে? অভিশ্রুতি। তার মধ্যে কি ওয়া থাকলে এ, ওয়া থাকলে হচ্ছে কি যে ও, এবং ইয়া থাকলে এ। ওয়া থাকলে ও এবং কি ইয়া থাকলে এ। পরবর্তীতে আমাদের যে ধরনের যে ধ্বনি পরিবর্তনের কথা বলা হচ্ছে, একটা সমীভবন আর একটা বিষমীভবন। সমীভবন মানে কি? ভবন সমান করা। আর বিষমীভবন মানে কি? ভবন অসমান করা। ভবন কি করা? অসমান করা। এখন এই যে এই সমীভবন মানে কি? সমান বানানো। সমীভবন মানে কি? সমান বানানো, বানানো। আর বিষমীভবন মানে কি? বিষমীভবন মানে হচ্ছে সমান থেকে অসমান বানানো। সমান থেকে কি? অসমান বানানো। তাহলে অসমান বানানো, অসমান কি? বানানো, অসমান বানানো, বানানো। অসমান বানানোকে বলা হচ্ছে বিষমীভবন। সমান থেকে মানে অসমান থেকে সমান বানানো কি? সমীভবন। আর সমান থেকে অসমান বানানো হচ্ছে কি? বিষমীভবন, বিষমীভবন। যেমন যদি আমরা এখানে উদাহরণ যদি দেখি, যদি আমরা এখানে লিখলাম কি? পদ্ম। কি লিখলাম? পদ্ম। এই পদ্ম থেকে যদি আমাদের পদ্ম থেকে যদি হয় কি? পদ্ম। এখানে কনসেপ্টটা একটু দেখেন ভালো করে। এখানে কি ছিল আমাদের? প
দ, তারপরে কি ছিল ম, পদ্ম, পদ, এখানে কি ছিল পদ্ম। তো এখানে দেখেন তো দ এবং ম ছিল, কিন্তু এখানে কি হয়ে গেছে দ এবং কি হয়ে গেছে দ হয়ে গেছে। তার মানে এখানে অসমান ছিল, করছে কি সমান, অসমান থেকে কি করেছে সমান করেছে। আরো উদাহরণ দেখি তাহলে আমাদের এখানে যদি আমরা দেখি পক্ষ, আমরা যদি এই পক্ষ শব্দটা যদি আমরা এখানে দেখি তাহলে এখানে কি হচ্ছে পক্ষ কয়ে কয়ে, তাহলে এখানে ক এবং ব ছিল, এখানে হয়ে গেছে কি দুইটাই ক হয়ে গেছে। তাহলে অসমান থেকে আমরা অসমান থেকে সমান বানানো, অসমান থেকে কি সমান বানানোটা হচ্ছে সমীভবন, আর সমান থেকে অসমান বানানোটা হবে কি অসমীভবন। যেমন দেখেন ওই যে আমরা দেখছিলাম লাল, কি এই লাল থেকে যদি হয় নাল, হয় কি নাল, তাহলে কি এটা বিষমী ভবন, এটা কি হবে বিষমী ভবন। তারপরে দেখেন শরীর, শরীর থেকে যদি হয় কি শরীর, শরীর। তো এই যে এখানে দুইটা র ছিল, দুইটা র থেকে কি একটি র এবং একটি কি ল হয়েছে, এটা একটি কি ল হয়েছে। তো এর কারণে যেটা দেখলাম সেটা হচ্ছে সমীভবন মানে অসমান থেকে সমান বানানো, আর বিষমী ভবন মানে কি সমান থেকে অসমান বানানোকে বিষমী ভবন বলা হচ্ছে। ধ্বনি পরিবর্তনের আমাদের পরবর্তীতে যে দুইটা নিয়ম দেখছি, একটি হচ্ছে কি হকার লোপ এবং আরেকটি হচ্ছে কি রকার লোপ, হকার লোপ এবং কি রকার লোপ। এখন এই যে আমাদের শব্দের, বাংলা শব্দের অনেক সময় ব্যবহারের ক্ষেত্রে, দ্রুত উচ্চারণের ক্ষেত্রে আমাদের শব্দের মাঝখানে কি হয় হয় লোপ পাই এবং র লোপ পাই। এই হ যখন লোপ পাই তখন সেটাকে বলা হয় হকার লোপ, আর র যখন লোপ পাই তখন সেটাকে বলা হয় কি তখন সেটাকে বলা হয় রকার লোপ। যেমন দেখেন আমরা এখানে অনেক সময় লিখি না বাদশাহ, এই যে এই শব্দটার উচ্চারণ কি বাদশাহ, কিন্তু আমরা কি বলি বাদশাহ, আমরা কি বলি বাদশাহ। তারপরে আমাদের হচ্ছে কি যে শাহিন শাহ, শাহিন শাহ, শাহিন শাহ, এই শাহিন শাহ থেকে আমরা কি করি শাহিন, শাহিন শাহ, শাহিন শাহ। তেমনিভাবে আমরা দেখতে পারি আরো শাহজাহান, শাহজাহান থেকে আমরা কি উচ্চারণ করি কি শাহজাহান, উচ্চারণ করি কি শাহজাহান। তো এই যে এইগুলো হচ্ছে কি আমাদের হকার লোপ, এইগুলোকে কি বলা হচ্ছে হকার লোপ। যেমন দেখেন এই যে আমাদের অনেক সময় আমরা কি করি ধরতে, এই ধরতে থেকে কি করি আমরা ধরতে, তয়ে তয়ে ব্যবহার করে আমরা রকারকে লোপ করি। এই যে মূর্তে, মূর্তে থেকে আমরা কি করি মরতে, মরতে। তো তেমনি ভাবে করতে থেকে করতে, এগুলোকে বলা হচ্ছে কি আমাদের ধ্বনি পরিবর্তনের হকার লোপ এবং কি রকার লোপ। হ যখন শব্দের মাঝখান থেকে লোপ পায় তখন সেটাকে বলা হয় হকার লোপ, আর র যখন শব্দের মাঝখান থেকে লোপ পায় তখন সেটাকে বলা হয় কি রকার লোপ। এছাড়াও আমাদের আমরা আজকে চেষ্টা করলাম বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের কনফিউশন গুলো নিয়ে আলোচনা করতে। তো আশা করি আমি বোঝাতে চেষ্টা করেছি এবং সমর্থনও হয়েছি। তো আমাদের বাংলা সম্ভারের ক্লাসগুলো যদি ভালো লাগে, বাংলা সম্ভারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।